ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আমরা যেটা বলেছিলাম যে এর আগে যে আমাদের এই বিজনেস ইনকিউবেশন সাপোর্টটা আমরা মেক্সিমামই অনলাইনেই আপনাদেরকে দেয়ার চেষ্টা করব। যেহেতু আপনারা বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে অবস্থান করছেন, আপনাদেরকে আসলে অ্যাকোমোডেট করা ভেরি ডিফিকাল্ট। তো সে কারণে আমরা আ মাঝেমধ্যে আপনাদের সাথে এই অনলাইনে আপনাদের যে বিষয়গুলো আমাদের সাপোর্ট দেওয়ার কথা, সেইগুলো আমরা দেব। তো বাই দিস টাইম আমরা আপনাদেরকে নিয়ে যে ৩ টি মডিউল কভার করেছি, সে ৩ টি মডিউলের বাইরেও এখন যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব, আজকে আমরা মূলত ৩ টা বিষয় নিয়ে কভার করব বাই দিস টাইম। একটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড প্রোটোটাইপিং, হুম? এরপরে হচ্ছে যে আপনাদের মার্কেট টেস্টিংটা আপনারা কিভাবে করবেন এবং হচ্ছে প্রমোশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন কিভাবে করবেন। এই যেহেতু এই ৩ টি বিষয় মূলত আপনাদের যারা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন, সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা আজকে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় ফাইকুজ্জামান বাদশা ভাই, যিনি দীর্ঘদিন বাঁশ জাতীয় ব্যবসার সাথে জড়িত এবং বাঁশ সংক্রান্ত বিজনেস ডেভেলপমেন্ট, ইনোভেশন এগুলি নিয়ে কাজ করছেন। এবং আপনারা জানেন যে ইনোভেশন চ্যালেঞ্জ ফান্ডটি মূলত আইডিই বাংলাদেশ এবং সিএনআরএস এর যৌথ সহযোগিতায় আমরা গ্রিন টেক ফাউন্ডেশন ফ্যাসিলিটেট করছি এবং যে প্রজেক্টটি সুইস ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ এইচডিসি ফান্ডিং করছে। আমরা এই পর্যায়ে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস প্ল্যান এই বিষয় নিয়ে আমাদের আজকে স্পেশালি প্রোডাক্ট ডিজাইন এবং প্রোটোটাইপিংটা কীভাবে করবে সেই বিষয় নিয়ে কথা বলবেন আমাদের ফাইকুজ্জামান বাসাবে। এবং আপনারা যারা যারা এই আমাদের ইনকিউবেশন সাপোর্টে আছেন, বিজনেস ইনকিউবেশন সাপোর্টে, তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কেস বাই কেস আমি আলোচনা করার জন্য জামান ভাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। এই ইনোভেশন চ্যালেঞ্জ ফান্ড এই ব্যাম্বো বেজ প্রোডাক্ট ডেভেলপমেন্টের একটা প্রোগ্রামে আমি থেকেছি, শুরু থেকেই আমার ভালো লেগেছে এবং আমি আনন্দিত, এবং সবাইকে ধন্যবাদ যারা আয়োজক, আইডিএ, সিএনআরএস এবং গ্রিন টেক ফাউন্ডেশন। তো আমরা আসলে যে কোনো পণ্যেরই গুণগত মান এবং ডিজাইন ডেভেলপমেন্টের উপরে কিন্তু বেশি জোর দিয়ে থাকি, যেহেতু আমি একজন ডিজাইনার এবং ব্যাম্বো বেস এবং ন্যাচারাল বেস প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি। এবং সারা বাংলাদেশেরই যারা এই সেক্টরে কাজ করে তাদের সাথে আমার কোলাবোরেশন এবং তাদের ব্যাকআপ সাপোর্ট বা লজিস্টিক সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট যেটাই বলি না কেন, এই সব সাপোর্টগুলোর ক্ষেত্রে আমরা একটু সোচ্চার থাকি এবং তাদেরকে এই জায়গাটা সচেতন করার চেষ্টা করি। কারণ একটা প্রোডাক্ট ট্রেডিশনালি তৈরি হয়ে আসছে, কিন্তু দিন দিন প্রোডাক্টের ডিমান্ড চেঞ্জ হচ্ছে, প্রোডাক্টের ক্রেতার যে আগ্রহ বাড়ছে, এটার কার্যকারিতা বাড়ছে, সব দিক চিন্তা করে কিন্তু আমরা এই গতানুগতিক দ্বারা থেকে বের হয়ে ট্রেডিশনাল প্রোডাক্ট থেকে এটাকে একটু মডার্নাইজ করা এবং ডেভেলপ করা আমাদের একটা মূল উদ্দেশ্য। তো কক্সবাজার বেল্ট যেহেতু একটা ট্যুরিস্ট জোন, আর ট্যুরিস্ট জোনে এখানে প্রচুর ট্যুরিস্ট যায় এবং যে কোনো ট্যুরিস্ট জোনেই দেখা যাচ্ছে যে আমার বিভিন্ন ট্যুরিস্টরা বিভিন্ন দেশ থেকে আসে এবং সেই দেশের হেরিটেজগুলো ওরা কালেক্ট করে এবং ট্রেডিশনাল আইটেমগুলো কালেক্ট করে। আমরা যখন দেশে বাইরে যাই তখনও ঠিক আমরা ওই দেশের ট্রেডিশনাল সোভিনিরগুলো আমরা আনার চেষ্টা করি। তো সেক্ষেত্রে কক্সবাজারে এই ক্ষেত্রে কক্সবাজার একটা ভালো জায়গা এবং কক্সবাজার থেকে আমরা এইটার একটা বিস্ফোরণ ঘটাতে পারি, এটা আমার বিশ্বাস। এবং যদি এই তিনটা প্রতিষ্ঠান, তিনটা মানে দায়িত্বশীল প্রতিষ্ঠান বলবো, তারা যে উদ্যোগটা নিয়েছে এবং তাদের এই উদ্যোগের সাথে আমরা যারা মানে ক্রিয়েটিভ পার্সন আছি, আমরাও চাই যে এদের সাথে সম্পৃক্ত হয়ে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, এবং যারা এই শিল্পের সাথে সম্পৃক্ত তাদের ভাগ্য উন্নয়ন, ভাগ্য পরিবর্তন এবং ব্যবসার ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য আমাদের মূলত চেষ্টাগুলো থাকবে। আশা করি এই প্রতিষ্ঠানগুলো সেই জায়গা থেকে যথেষ্ট সহযোগিতা করবে এবং আপনারা যারা কাজ করতেছেন আপনাদেরও সেই জায়গাটাতে একটু বেশি দায়িত্বশীল হওয়া উচিত এবং আগ্রহটা দেখাইতে হবে, যাতে আমাদের এই ডিরেকশন অনুযায়ী, আমাদের কথা অনুযায়ী আপনারা যদি কাজ করেন তাহলে সেই ট্র্যাডিশনাল জায়গা থেকে বের হয়ে একটা আধুনিক ব্যবসার জায়গায় আপনারা তৈরি করতে পারবেন, এটা আমার বিশ্বাস। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের তাহলে এখানে যারা আছে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড প্রোটোটাইপিং এ বিশেষ করে এই যারা আছেন আমাদের ইনকিউবেটি, যেমন আব্দুর রশিদ সোহাগ, আপনি তো এখানে যেটা প্ল্যান করেছেন আপনার ব্যাম্বো ভিলেজে এবং বাঁশ বাগানের বা যে কনসেপ্টটা নিয়ে আপনি কাজ করছেন, তো সেই ক্ষেত্রে আলটিমেটলি ওনার এখানে এই ব্যাম্বো ভিলেজের প্রজেক্ট, এখানে তো উনি ইনফ্যাক্ট প্ল্যান্টেশন করবেন, এর বাইরে ওনার যেটা আমি জেনেছি যে
ওনারা এখানে একটা ব্যাম্বো মিউজিয়ামের মতো করতে চান। অর্থাৎ ব্যাম্বো বেস যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যাতে অ্যাটলিস্ট সেখানে একটা ডিসপ্লে হয়, এবং যারা আসবে ট্যুরিস্ট প্লেস হিসেবে যেহেতু এটাকে ডেভেলপ করবে, অর্থাৎ যারা যে সকল ট্যুরিস্ট এখানে আসবেন তারা যাতে বাঁশের একদম সম্পূর্ণ বিভিন্ন সেক্টরে যে ব্যবহারগুলো, সেই ব্যবহারগুলো তারা যাতে ওখানে একটা প্রোটোটাইপিং তারা পায়। তো এই ক্ষেত্রে সে কিভাবে এইটার ডিজাইনটা করতে পারে এবং প্রোটোটাইপটা করতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। এখানে আমাদের আব্দুর রশিদ সোহাগ, আমি ওনার প্রথম দিনের প্রেজেন্টেশন আমি দেখেছি, আমি যেহেতু ওই প্রোগ্রামে ছিলাম। তো আপনাদের সাথে আমি যে জায়গাটা একটা মতে মানে মনের মিল খুঁজে পাই যে একটা ভালো উদ্যোগ, যে একটা ব্যাম্বো ভিলেজ করা, এটা একটা চ্যালেঞ্জিং জায়গা। কারণ ভিলেজ বলতে একটা ব্যাপক, মানে ছোটোখাটো জায়গা না, একটা কটেজ ইন্ডাস্ট্রি না, ছোটো একটা কটেজের ঘর না। বাট এখানে যেহেতু আমরা ভিলেজের কথা চিন্তা করতেছি, ব্যাপক আকারে চিন্তাভাবনা করা জায়গায়, সেখানে প্রচুর প্লান্টেশন লাগবে এবং বিভিন্ন প্রজাতির, বাংলাদেশে যত প্রজাতির বাঁশ আছে সবগুলো বাঁশেরই আমার মনে হয় এখানে একটা জায়গা রাখা উচিত ওই গ্রাউন্ডের ভিতরে। যদিও মানে ভৌগোলিক কারণে সব জায়গায় সব বাঁশের বা সব গাছেরই কিন্তু ফলন হয় না, তারপরে চেষ্টা করলে আমরা সেই জায়গাটায় যেতে পারি। তো ব্যাম্বো ভিলেজের ক্ষেত্রে যেখানে যেটা দরকার হচ্ছে যে যদি আমরা, এটা একটা মিউজিয়াম বলা যায়, যে এটা ন্যাচারাল মিউজিয়াম, যেখানে বিভিন্ন প্রজাতির বাঁশ থাকবে এবং সেটার ডিসক্রিপশনটা ডিটেলিংটা থাকবে একটা প্রত্যেকটা জায়গায়, তাহলে মানুষ গেলেও একটু ইন্টারেস্টিং দেখাবে যে এই বাঁশগুলা কোন জাতের এবং এই বাঁশ দিয়ে কী কাজ হয়। সব বাঁশ দিয়ে সব কাজ হয় না, এক এক বাঁশের ধরন এবং এটার যে গঠনতন্ত্র অনুযায়ী এক এক বাঁশের এক এক রকমের ক্যারেক্টার হয়ে থাকে, এবং সব বাঁশই কিন্তু সব কাজে আমরা ব্যবহার করতে পারি না। কাজের উপর ভিত্তি করে আমরা বাঁশগুলোকে আমরা কালেক্ট করি এবং সেভাবে কাজ করেছি। এখানেও সেই জায়গাটা একটা ভালো জায়গা, ভালো একটা যোগান হতে পারে এবং একটা রিসোর্সের জায়গা থাকতে পারে, যে মানুষ যে এখান থেকে তথ্যপত্র কালেকশন করতে পারে। এই জায়গাটা একটু নজর দিতে হবে। আর হলো যে মিউজিয়াম যদি বলি, হ্যাঁ, বাঁশের বিভিন্ন প্রোডাক্টের কিছু কালেকশন রাখা যেতে পারে এবং এটার ইন ডিটেলস, এবং পরিবেশটা যদি এরকম থাকে যে ঢোকার পরে যেন আমি মনে হচ্ছে যে আমি একটা একটা ব্যাম্বো মিউজিয়ামে ঢুকেছি, এবং সেইটা টোটাল টু জেড আমার মনে হয় যে বাঁশের ব্যবহার সর্বাধিক ব্যবহার রাখা উচিত। যদিও বাঁশ ব্যবহার করতে গেলে আমাকে কিছু মানে সাবধানতা অবলম্বন করতে হয়, যেহেতু ন্যাচারাল জিনিস, আউটডোরে সেটা বেশি দিন টিকে না। সেটা টিকানোর জন্য ট্রিটমেন্ট করা বা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য বা ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিছু স্ট্রাকচারাল ডিজাইন বা আদার্স কিছু সাপোর্ট নিতে হবে, সেটা নেওয়াই যাবে, সমস্যা নয়। কিন্তু ওভারঅল ফেব্রিকেশন যেন ব্যাম্বো বেজ হয়, এটা একটা ভালো উদ্যোগ। ধন্যবাদ আব্দুর রশিদ সোহাগ সাহেবকে এই একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আশা করি এটা পর্যায়ক্রমে এই তিনটা প্রতিষ্ঠানের সহযোগিতায় একটা বাস্তবায়নের দিকে যেতে পারবেন। আচ্ছা, আব্দুর রশিদ সোহাগের ক্ষেত্রে মার্কেট টেস্টিংটা সে কিভাবে করবে? যেহেতু তার আসলে এটা একটা রিসোর্ট, তো রিসোর্টের ক্ষেত্রে তো, বা এটা আলটিমেটলি একটা টুরিস্ট স্পট, সেই মার্কেট টেস্টিংটা তার মানে করার স্কোপটা কোন জায়গাতে? হ্যাঁ, মার্কেটে যেহেতু যদি ট্যুরিস্টের এখানে আনার আমি ব্যবস্থা রাখি, যে কিছু আমি কটেজ করতে পারি বা সেখানে লোক যখন এসে থাকবে, তো সেইটার ক্ষেত্রে তো এমনি আসবে, একটা ভিজিটর কিছু আসবে। আর এমনি ডেলং কিছু ভিজিটর আসতে পারে, যাতে এই যে যেটা আমি আগে বললাম যে বিভিন্ন প্রজাতির বাঁশ থাকবে, যখন জানবে যে একটা বাঁশের একটা অনেকগুলো বাঁশের সমন্বয়, প্রজাতির বাঁশের সমন্বয় এখানে আছে, সেক্ষেত্রে এটা দেখতে আসবে। পাশাপাশি যারা বৃক্ষপ্রেমিক তারা হয়তো বা চিন্তা করে এখান থেকে বিভিন্ন প্রজাতির এইগুলো কালেকশন করতে, সেখানে মার্কেট ইনকাম কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে এবং তার একটা ব্যবসায়িক সফলতা আসবে, কারণ সেই বিভিন্ন টাইপের বাঁশের কাটিংগুলো এবং চারা বিভিন্ন রকম করে এটা বিক্রি করতে পারবে। পাশাপাশি কিন্তু কিছু ক্রাফট আইটেমও সেখানে সেল করার অপশান থাকে, তো সে এখানে খুব একটা সমস্যা হবে না। আর যেহেতু অনলাইনের যুগ, আমরা যে কোনো মুহূর্তে এটাকে অনলাইনে আমরা এটাকে ভাইরাল করতে পারি। অনলাইনে সেটাকে আমরা বিভিন্ন জায়গায় ছড়াই দিলে লিঙ্কগুলো মানুষ দেখে দেখে সারা বাংলাদেশ থেকে উদ্যোক্তারা এখানে আসবে। এটা মানে খুব একটা ভালো উদ্যোগ। আচ্ছা, এর প্রমোশন এবং কমার্শিয়ালাইজেশনের তার কি উদ্যোগ নিতে পারে? যেহেতু এটার একটা মানে এরিয়া এবং সবকিছু মিলিয়ে মানে দর্শনার্থীদেরকে সেখানে হাজির করানোর ক্ষেত্রে সে প্রমোশনাল কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? এবং এটা একমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের বিকল্প আমি দেখছি না, কারণ ডিজিটাল মার্কেটিং করা, বিভিন্ন প্রোমো করা, সেই প্রোমোগুলা ধরেন যে বিভিন্ন ইয়েতে ছেড়ে দেওয়া। আর পাশাপাশি তো ধরেন যে স্থানীয়ভাবে কক্সবাজার যেহেতু ট্যুরিস্ট জোন, সেখানে আমরা বিভিন্ন জায়গায় বা আরেকটা জিনিস আমি আইডিয়া দিতে পারি যে এখন প্রচুর পরিমাণে ডিজিটাল ডিসপ্লে বা সাইনবোর্ডের ব্যবস্থা মানে সব অনেক জায়গায় আছে। তো আমরা যে একটা বিশেষ জায়গায় যদি আমরা এইগুলার মানে শুধু এটা না, অন্যান্য আরও যারা আছে এখানকার এন্টারপ্রেনার, সবারই কাজে যদি আমরা ওই ডিজিটাল ডিসপ্লেতে যদি একটু প্রমোটা দিতে পারি, তাহলে আমার মনে হয় যে অন দ্য ওয়েতে ট্যুরিস্টরা যেতে আসতে কিন্তু ওই জিনিসগুলো চোখে পড়বে। আচ্ছা, কমার্শিয়ালি ভায়াবল করার জন্য ওনার এখানে, যেহেতু এইখানে যে বাঁশগুলো শুধু প্লান্টেশন হবে, এর বাইরেও তো আরো অনেক গাছ সেখানে লাগানোর সুযোগ আছে। প্লাস হচ্ছে যে ব্যাম্বো, ব্যাম্বো নিয়ে যদি আমি বলি, তাহলে ব্যাম্বোর
এই প্রোডাক্টগুলোকে আলটিমেটলি মার্কেটে বিক্রি করে সেখান থেকে এটা কমার্শিয়ালি ভায়াবল করার জন্য তার কি কি ইনিশিয়েটিভ সে নিতে পারে একজন উদ্যোক্তা হিসেবে? তার তো প্রজেক্টটাকে ভায়াবল করতে হবে, কমার্শিয়ালাইজেশন হ্যাঁ, করতে হবে। কমার্শিয়াল ভায়াবল করতে যেহেতু সে একটা বিলেজ করতেছে, সেখানে কিন্তু সে এই রিলেটেড যারা কাজ করে বা ডিজাইনার যারা আছে, প্রোডাক্ট ডেভেলপার যারা, তাদেরকে কিন্তু ইনভাইট করে বিভিন্ন রকম মাঝে মাঝে নিজের উদ্যোগে ওয়ার্কশপ করা দিতে পারে প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপরে, প্রোটোটাইপ ডেভেলপমেন্টের উপরে। তাহলে হবে কি যে এরকম আমার মতো অনেকে আছে যারা জানেন, আমি হয়তো জানি, কিন্তু যারা জানবে না তাদেরকে জানানো হলে হয় কি যে তারা নিজের উদ্যোগে নিজেরও দেখে কখনো কখনো ওয়ার্কশপ থ্রো করবে যে আমরা একটা প্রোগ্রাম করি আপনাদের এখানে। তো সেক্ষেত্রে তার একটা ভালো প্লাস পয়েন্ট যে অনেকগুলো লোকের সমাগম ঘটাইতে পারবে এবং অনেকগুলো রিসোর্স পার্সনকে সেখানে আনতে পারবে। তো সেক্ষেত্রে কমার্শিয়ালি কিন্তু একটা জায়গা তৈরি হয়ে যাবে যখন মানে সবাই আসা যাওয়া করবে। অনেকেই দেখা যাবে এখানে কিছু তার প্রোডাক্টের জন্য ডিমান্ড ক্রিয়েট করতে পারে বা প্লান্টেশনের জন্য ডিমান্ড ক্রিয়েট করতে পারে, সেই জায়গাগুলো মোটামুটি এখান থেকে একটা সাপোর্ট পাওয়া যাবে যদি পাশাপাশি ট্রিটমেন্ট প্ল্যানটাকে সে রাখে, তাহলে সেটা একটা ভালো তাহলে দিক। ওখানে হ্যাঁ ট্রিটমেন্ট প্ল্যান থাকলে অবশ্যই সে রাখতে ওখান হবে। থেকে যে প্রোডাক্টগুলো সে অ্যাট লিস্ট একটা ফিনিশ প্রোডাক্ট হিসেবে সে ওখান দিতে থেকে পারবে, প্রোডাক্ট জি। দিতে পারবে সাপ্লাই। আব্দুর রশিদ সোহাগ, আপনি আমার মনে হয় যে আমাদের বাসাবাড়ির কাছ থেকে জেনেছেন যে আসলে আপনার এটা যেহেতু একটা বড় প্রজেক্ট এবং আপনারা চারজন মিলে যে উদ্যোগটা নিয়েছেন এর নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এবং সেটাকে আসলে কমার্শিয়ালি ভায়াবল করার জন্য অনেক অনেক অপশন রয়েছে। আমরা টাইম টু টাইম আপনাদেরকে এই বিষয়ে আরও গাইড করব। তো আজকের ইনস্ট্যান্টলি যে গাইডগুলো আপনারা পেলেন এগুলো নিয়ে আপনারা কাজ শুরু করেন এবং আপনাদের এই সবগুলো করার ক্ষেত্রে যেহেতু ফাইন্যান্স একটা ফ্যাক্টর, আমরা ফাইন্যান্স নিয়ে পরবর্তীতে কথা বলবো এবং সেই ফাইন্যান্সিং বা ফাইন্যান্স ইস্যুতে আপনাদের আরও কিছু ফুটপ্রিন্ট তৈরি করতে হবে, সেটা নিয়ে আমরা পরবর্তী স্টেপে আসবো। তো পরবর্তী আমাদের যে ইনকিউবেটর আছে সুপন বড়ুয়া, আমাদের আজকের পরবর্তী যিনি আমাদের ইনকিউবেটর হিসেবে এখানে আছেন সুপন বড়ুয়া। সুপন বড়ুয়া ও মূলত আপনি জানেন যে ওখানে বিশেষ করে আপনার চকরিয়া এলাকাতে ও কাঁকড়ার ফাঁদ উৎপাদন করে ওরা একটা কমিউনিটি এবং সেখানে 100টা ফ্যামিলি আছে, 100টা ফ্যামিলি তারা এই কাঁকড়ার ফাঁদ উৎপাদন করছে বাঁশ দিয়ে এবং ফুললি ন্যাচারাল। তো এই জায়গাটাতে সে 100টা ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছে। তো 100টা ফ্যামিলি কিন্তু এই কাঁকড়ার ফাঁদ উৎপাদনের উপর তাদের জীবন যাপন করছে বা জীবন নির্বাহ করছে। তো ওই ক্ষেত্রে তার এই ব্যবসাটাকে ডেভেলপ করার জন্য এই প্রোডাক্ট ডিজাইন এবং প্রোটোটাইপিং এখানে আর কি কি তারা আসলে নিয়ে আসতে পারে, ইনোভেশন নিয়ে আসতে পারে এবং সেই ক্ষেত্রে মার্কেট টেস্টিং এর স্কোপটা কি, যদি এই বিষয়ে একটু বলতেন। হ্যাঁ, স্বপন বড়ুয়া এটা তো যেহেতু ট্রেডিশনালি একটা কাজ করে আসছে কাঁকড়ার ফাঁদ উৎপাদন, এবং ওখানে যেহেতু এটা ডিমান্ড আছে যেহেতু আপনার বিচ এরিয়াতে, তো কাঁকড়া বা আদার্স মানে ফিশের মানে ধরার জন্য যে ফাঁদগুলা এটা বিভিন্ন সারা বাংলাদেশে আছে বিভিন্ন টাইপের ফাঁদ, কিন্তু ওখানকার একটা বিশেষ ফাঁদ যেহেতু কাঁকড়া ফাঁদ, তো এইটা অলরেডি সে করতেছে এবং সে যেটুকু আমি জানি যে সে এটা এই জায়গাটায় ব্যবসায় সফল বলা যায় একটা মানে তরুণ উদ্যোক্তা। তো যেটা হচ্ছে তার টেকনিক্যাল সাপোর্টের কথা আমি শুনেছি যে সেটা হলো যে তার এই যে সময়টাকে বাঁচানোর জন্য এবং ইজিলি প্রোডাক্ট মেটেরিয়ালস বা যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে এক্সিস্টিং প্রোডাক্ট যা আছে সেটাকে ক্যারি করার জন্য তার হয়তো কিছু ভেহিক্যাল এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য বা এটাকে আরও ত্বরান্বিত করার জন্য সময়টাকে বাঁচানোর জন্য হয়তো কিছু টেকনোলজি আমরা ইউজ করতে পারি। এবং সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে যেহেতু কাঁকড়ার ফাঁদ তৈরি করতে গেলে ব্যাম্বুগুলোকে স্লাইস করতে বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের, তো সেই স্লাইসিংয়ের জন্য আমরা তাদেরকে মানে টেকনিক্যাল সাপোর্টটা আমরা দিতে পারি। সেটা হলো যে স্লাইস করার যে মেশিন যেটা ম্যানুয়ালি এবং সেমি ম্যানুয়াল বলা যায় এগুলো ইউজ করতে পারে, তাহলে ওর সময়টা বেঁচে যাবে এবং অল্প সময়ের ভিতরে সে বেশি প্রোডাকশন করতে পারবে। যেহেতু সেল ভ্যালুটা সেমই থাকবে বাট প্রোডাকশনের ক্ষেত্রে তার টাইমটা সেভ হবে এবং দেখা যাচ্ছে প্রোডাক্টের ফিনিশিংটা ভালো হবে, মেটেরিয়ালসের ওয়েস্টেজটা কমে যাবে। এটা একটা হচ্ছে একটা টেকনিক্যাল সাইড। আর যদি চাই যে শুধু কাঁকড়া না একটা বলয়ে আমরা আবদ্ধ না থাকি, যেহেতু একটা সিজনের জন্য কাঁকড়ার ফাঁদ হয় এবং বাকি সময়টা ওরা হয়তো বানায় স্টক করে রাখে এবং পরবর্তী সময় সেটাকে আবার সিজনে সেল করে। তো যেই সময়টাতে দেখা যাচ্ছে যে এই সেলের কাজটা থাকবে না, শুধু প্রোডাক্ট বানানো পর্যন্ত শুধু স্টক থাকবে, সেই ফাঁকে আমরা কিছু ওই বেস বা ওই যে কাঁকড়ার ফাঁদ বানানোর যে উইভিং টেকনোলজিটা সেটাকে ঠিক রেখে বা ওই বেজ অনুযায়ী কিন্তু আমরা অন্য কোনো প্রোটোটাইপ ডেভেলপ করতে পারি। যদি আমরা আদার্স কোনো মানে অপশান তৈরি হয় ইউজিং পারপাসটাকে যেন সার্ভ করে, যেন আমরা বিভিন্ন বাস্কেট হয় আমরা সেখানে বাস্কেটগুলো ইউজ করে তৈরি করতে পারি বা বিভিন্ন প্রোডাক্ট বা র মেটেরিয়ালস বা আমাদের
সবজি ক্যারি করার জন্য বিভিন্ন বাস্কেটগুলো হয়, সেটা হতে পারে। এইরকম ডেভেলপমেন্টে যদি যাই তাহলে পাশাপাশি এরা এই কাজের এই টেকনিক্যাল যে লোকগুলো আছে, যে এক্সপার্টগুলো আছে এই কাজের জন্য, এই কাজের সাথে সেম রেখেই শুধু প্রপোর্শন শেপটা চেঞ্জ করলে আমার মনে হয় যে অন্য একটা আইটেম তৈরি হয়, সেটাও তাদের কাজের কর্মসংস্থানের একটা উৎসাহ এবং যোগাবে। এবং যখন যেই সময়টাতে কাঁকড়া ফাত এর ডিমান্ডটা কম থাকবে, সেই সময় তারা ওই প্রোডাক্টগুলো করে তারা মোটামুটি সাশ্রয়ীভাবে চলতে পারবে। এটা আমার একটা পরামর্শ আর কি। আচ্ছা, সেই ক্ষেত্রে তো ওই যে বাকি যে দুটো জিনিস আছে, মার্কেট টেস্টিং এবং প্রমোশন কমার্শিয়ালাইজেশন, এগুলোর জন্য তো আসলে তাদেরকে আরো একটু মানে ওই নেটওয়ার্কের ভিতরে তাদেরকে ঢুকতে হবে। এবং যেহেতু ওরা একটু বিচ্ছিন্নই বলবো, বিচ্ছিন্ন ইন সেন্স যে তারা তো একটা জায়গাতে একটা এরিয়ার ভিত্তিক তারা এই প্রোডাকশনগুলো করছে, সেখান থেকে তাদেরকে মার্কেটে নিয়ে আসা, মার্কেটে কেননা ওরা এখন শুধু কাঁকড়া ফাটটার মার্কেটটাই তারা জানে, জি। বাকি মার্কেটগুলো তো তাদের নলেজে নাই। তো সেই বাকি মার্কেটগুলোকে পরিচিত করে দেওয়া এবং সেই মার্কেটগুলোর সাথে লিঙ্ক আপ করে দেওয়া, এই কাজগুলো তো তাদের পাশাপাশি করতে হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই করা লাগবে, কারণ যেহেতু আমরা নতুন ডাইমেনশনে চিন্তা করতেছি যে এই কাঁকড়া ফাত যেহেতু স্থানীয়ভাবে ওই টাইমের কাস্টমারের বাইরে যদি আমি কোনো কাস্টমারকে চিন্তা করি, তাহলে তো আমাকে সেখানে ওই রিলেটেড প্রোডাক্ট তৈরি করা, পাশাপাশি হচ্ছে যে এখানেও ডিজিটাল মার্কেটিংয়ের কথা বারবার বলছে, কারণ এটা এখন A to Z গ্রাম পর্যায়ে পর্যন্ত সবার হাতেই একটা অ্যান্ড্রয়েড সেট আছে। Right. এবং সবাই দেখা যাচ্ছে যে নিজেরও কিছু ভিডিও তৈরি করে নিজেরা অনেকে ইনকাম করতেছে বা এই জিনিসগুলোকে পাবলিশ করতেছে। তো সেক্ষেত্রে এখানে এটা হবে যে এটা সমন্বিত উদ্যোগ বলবো, কারণ এই তিনটা প্রতিষ্ঠান যারা উদ্যোগটা নিয়েছেন তাদের উদ্যোগে এটা হবে। এবং একটা সেন্ট্রাল জায়গা থেকে এটা কন্ট্রোল করতে হবে যাতে মার্কেট প্রমোশনের জায়গাটা ঠিক থাকে। ওরা ওদেরকে পর্যায়ক্রমে বিভিন্ন মার্কেটের ক্ষেত্রে উদ্যোগী করা, উদ্যমী করা। যেহেতু কক্সবাজার, বারবারই বলছি, কক্সবাজার একটা ট্যুরিস্ট জোন, সেখানে প্রচুর ট্যুরিস্ট যায় সিজনে। এবং ওই সিজনটাতে যদি আমরা একটা মেলা বা একটা কমন ডিসপ্লে সেন্টার আমরা রাখতে পারি, তাহলে সবার প্রোডাক্টগুলো ইন্ডিভিজুয়ালি যার যার নামে যার যার ব্যানারে থাকবে, Right. কিন্তু ওই ডিপার্টমেন্টটা থাকবে কমন, এবং সবাই এখানে অথবা এটার জন্য একটা সম্মানী দিতে পারে বা ওটার জন্য একটা পে করবে। কোনো জিনিসই ফ্রি না, ফ্রি জিনিসের আসলে কোনো মূল্যায়ন থাকে না, তখন সবাই কিন্তু যাবে। আর যখন মানে বিভিন্ন দেশের বা আমার দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক যখন কক্সবাজার যায়, জানবে যে এখানে একটা এরকম একটা মানে গ্যাদারিং আছে, যে এখানে আমি গেলে একটা শেডের নিচে অনেক টাইপের হ্যান্ডিক্রাফটস পাবো, যেটা আমাদের ট্র্যাডিশনাল। তো সেক্ষেত্রে মার্কেটিংয়ের একটা সুন্দর জায়গা তৈরি হতে পারে। এটা হচ্ছে যে ইনিশিয়ালি আমরা মনে এটা করতে পারি, এটার জন্য খুব বেশি একটা সময় লাগে না, বেশি একটা বাজেটের ব্যাপার না। এক্স্যাক্টলি। এটা বাজারজাতের ব্যাপারটা, এটা একটা ভালো দিক হতে পারে। আমরা যখন ফিল্ড ভিজিট করেছিলাম তখন আমরা দেখেছি যে ওই এরা মূলত এগুলো একটা স্টোরে বা একটা শোরুমে তারা দিয়ে আসে বা ওখান থেকে তাদের কাছ থেকে কালেক্ট করে সেখানে বিক্রি হয়। তো সেক্ষেত্রে অন্যান্য প্রোডাক্টগুলো যদি তারা ওখান থেকে একটু ট্রেন আপ হয়ে নেয়, ট্রেনিং দিয়ে নেয়, তাহলে হোক দু একটা নতুন প্রোডাক্ট দিয়ে শুরু করলো, তার পরবর্তীতে তারা বাড়ালো। সুপন, তুমি এই বিষয়ে আরো আমরা তোমাকে গাইড করব, বিশেষ করে আহ, নতুন প্রোডাক্ট কিভাবে আসলে তুমি ইন্ট্রোডিউস করতে পারো এবং সেটা তোমাদের যে এখন এক্সিস্টিং প্রোডাক্টগুলো আছে তার সাথে খুবই কাছাকাছি হতে পারে। একটা যেহেতু তোমরা খাঁচা বানাচ্ছ, খাঁচার এটা মতো করে একটা ল্যাম্পশেড একটা হতে ল্যাম্পশেড পারে, হতে পারে। এবং Exactly. এখন ল্যাম্পশেডের প্রচুর প্রচুর ডিমান্ড। ডিমান্ড। এবং কক্সবাজারে স্থানীয়ভাবে যতগুলো হোটেল আছে সবাই কম বেশি একটু ন্যাচারাল ডেকোরেশন রাইট, করে। ওটা খুব তো বেশি হয়তো সেক্ষেত্রে বা তোমার ডেকোরেটিভ করতে আইটেম হবে না। হিসাবে এইটাকে একটা প্রমোশন করা যায় যে এই 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 প্রতিষ্ঠানের কাছে ডেকোরেটিভ আইটেমটা পাওয়া যায়। পাওয়া যায়। কারণ আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যারা ইন্টেরিয়র কাজ করে বা কনস্ট্রাকশন কাজ করে ওই ফার্মগুলোর সাথে কমিউনিকেশন করাইতে হবে, তখন ওরাও কিছু প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য মানে ওদেরকে অর্ডার করতে পারে, এটা একটা সুযোগ আছে। রাইট। তো সেই ক্ষেত্রে একটু করতে হবে তোমাদের, মানে আর একটু অর্গানাইজ করতে হবে সবাইকে, করে তাদেরকে মাইন্ডসেটটাও চেঞ্জ করতে হবে যে আমরা একটা প্রোডাক্টের ভিতরে সীমিত না থেকে কিভাবে আরো আরো প্রোডাক্টকে আমরা নিয়ে ইনক্লুড করতে পারি এবং সেখানে আরো কিভাবে বাই আমাদের প্রোডাক্টের ব্যবসা, ব্যবস্থা, বাই প্রোডাক্টের ব্যবস্থা আমাদের করতে এর হবে। মাধ্যমে তাদের যে আরো বিজনেস হবে বা তাদের ইনকাম বাড়বে, সেই বিষয়টা তোমার মাধ্যমে তাদেরকে কাউন্সিলিং করতে হবে। আমাদের আজকের পরের যিনি আছেন ইনকিউবেটি, ইফরাত ইরা। এরা একটা ভালো কাজ করছে। সে মূলত ওখানে যে শুটকি কমিউনিটি আছে বা শুটকি পল্লী আছে, সেই শুটকি পল্লীর ঝরে পড়া ওমেনদেরকে বা মহিলাদেরকে নিয়ে বা মেয়েদেরকে নিয়ে সে একটা অর্গানাইজড ওয়েতে হ্যান্ডিক্রাফটস তৈরি করছে। তো তার ক্ষেত্রেও আসলে কি কি সেম মানে প্রোডাক্ট ডিজাইন এবং প্রোটোটাইপিং এ কি কি জিনিস তারা নিয়ে আসতে পারে এবং মার্কেট টেস্টিং এবং প্রমোশন কমার্শিয়ালাইজেশনে সে কিভাবে কাজ করতে পারে। আচ্ছা, ইশরাতিরা, ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কানিয়াত কানিয়াত হ্যান্ডিক্রাফটস। হ্যান্ডিক্রাফটস। হ্যাঁ,
হ্যাঁ, ভালো, কারণ মহিলা উদ্যোক্তা আমাদের দরকার, কারণ এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যদিও বাঁশের ক্ষেত্রে গ্রাম পর্যায়ে আমি যেখানেই দেখেছি যে মহিলাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি, মানে প্রোডাকশনের ক্ষেত্রে ব্যাম্বো স্লাইস থেকে শুরু করে বুনন পর্যন্ত মহিলাদের কাজের মানে ফাস্টনেস অনেক বেশি। আমি যতগুলো ডিস্ট্রিক্টে এদের নিয়ে কাজ করছি সেখানে আমার একটা অভিজ্ঞতা, এখনও হয়তো বা তাই হবে। বাট একজন মহিলা উদ্যোক্তা হিসাবে এদেরকে নিয়ে কাজ করা, প্রোডাক্ট নিয়ে কাজ করা এবং মার্কেটে ডেভেলপ করা, মার্কেট ডিমান্ড তৈরি করা, এটা একটা চ্যালেঞ্জিং বটে। আর যেহেতু একটা বলয়ের ভিতরে আসছে, কিছু অর্গানাইজেশনের মাধ্যমে একটা প্রপার ওয়েতে আমরা আগাচ্ছি এবং ওদেরকে ট্রেন আপ করতেছি, সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা চ্যালেঞ্জটা খুব কঠিন হবে এবং ভালোভাবে আগাইতে পারবে। তো এখানে যে পণ্যগুলো হচ্ছে একই বিষয়, কারণ এখানে উনি হয়তো বা আমি যেটুকু জানি যে উনি ফ্যান্সি আইটেমগুলো তৈরি করে, মানে হোম ডেকোরেটিভ আইটেম, গিফট আইটেম, এইসব আইটেমগুলো তৈরি করে। এটার একটা ভালো মার্কেট আছে, কারণ অনেকেই যাতে ইজিলি করতে হবে সেই জায়গাটা আমার খেয়াল রাখতে হবে, যেহেতু ট্যুরিস্টরা ওখান থেকে পণ্যকে কালেক্ট করবে, তো এটা ইজিলি যাতে ক্যারি করতে পারে বা লাগাজে নিতে পারে, ওই জায়গাটা খেয়াল করতে হবে। কারণ বেশি বড় হয়ে গেলে একটা বিগ সাইজের একটা বাস্কেট বা একটা ট্রে, এগুলো ক্যারি করে একটু কষ্ট হয়। তো অনেক সময় ক্যারির কথা চিন্তা করে অনেকে এই প্রোডাক্টগুলো নিতে চায় না। তো সেটা মাথায় রাখতে হবে যাতে আমি ইজিলি ক্যারি করতে পারি এবং লাগাজ নিতে পারি, বা হ্যান্ড ক্যারি করলেও যেন খুব সিমচাম হয়, এই জায়গাটা মাথায় রাখতে হবে। তাহলে খুব একটা মানে সমস্যা হবে না। আর খেয়াল রাখতে হবে যে কাস্টমারের ডিমান্ডগুলো সবসময় খেয়াল রাখতে হবে, কাস্টমারের ফিডব্যাকগুলো নিতে হবে। যখনই প্রোডাক্ট সেল করি কাস্টমারের ফিডব্যাক নেওয়া উচিত, তাহলে কি পরবর্তীতে ওই ডিজাইন, ওই প্রোডাক্ট সম্বন্ধে আমি আরটু অ্যানালাইসিস করে প্রোডাক্টের ডাইমেনশন চেঞ্জ করে বা প্রোডাক্টের গ্রহণযোগ্যতা আমি বাড়াইতে পারি। তো সেই জিনিসগুলো একটু জরুরি। আর ট্রেনিংয়ের বিকল্প নাই, আমরা সবসময় শিখি এবং শিক্ষাটা শেষ নেই। আমি এখন নিজেও এখনও শিখি, কাজ করতে যাই শিখি এবং করাতে যাই শিখি, দুইভাবেই শেখা হয় আমাদের। এবং বাঁশ এমন একটা জিনিস, ওটার নিজস্বতা একটা আছে, যেটা আমি চাইলেই কাঠের মতো মানে সাইজিং করা, চিজিলিং করা যায় না। ওর ওর ধর্ম অনুযায়ী, ওর ক্যারেক্টার অনুযায়ী আমাকে কাজ করতে হয়। এবং কালারের ক্ষেত্রে যতটুকু ন্যাচারাল রাখা যায়, কালার হয়ে গেলে তো বাঁশের নিজস্বতা থাকে না, সেক্ষেত্রে যতটুকু ন্যাচারাল রাখা যায় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর প্রোটোটাইপ মাস্ট, মানে যে কোনো প্রোডাক্টের আগে আমরা প্রোটোটাইপ ডেভেলপ করি, আগে এটা দেখি যে ফিজিবিলিটিটা কতটুকু, এটার গ্রহণযোগ্যতা কতটুকু এবং এটা কতটুকু ইউজিং পারপাসটাকে সার্ভ করতেছে। তো এই বিষয়গুলো যখন দেখবো যে প্রোডাক্ট তৈরি প্রোটোটাইপ করার পরে আমরা অ্যানালাইসিস করি, তারপর এটাকে আমরা এটা মার্কেট ডিমান্ড ক্রিয়েট করি, যে আসলে মার্কেটের ডিমান্ড কেমন, এটা অনেকের কাছে ফিডব্যাক নেই। সেই সুযোগগুলো আমাদের আছে, যেহেতু আমরা প্রয়োজনে এই টিমের সাথে একটা অনলাইন, নিজেদের যারা ডেভেলপ করে তাদের সাথে একটা যদি অনলাইন একটা গ্রুপ থাকে, একটা প্রোডাক্ট ডেভেলপ করার পরে অনলাইন গ্রুপে দিয়ে দিলে সেখান থেকে কমেন্টগুলো যেতে পারে, সবাই অ্যানালাইসিস করে একটা কমেন্ট দিল, ঠিক আছে, এই কমেন্টসের উপর ভিত্তি করে ওটা থাকতেও পারে বা এটার ফর্ম শেপটাকে চেঞ্জও হতে পারে। এইভাবে যদি আমরা যাই তাহলে আমার মনে হয় যে খুব দ্রুত সময়ের ভিতরে এবং খুব মানে ডাইভার্সিফাইড ব্যাম্বো প্রোডাক্ট আমরা সেখানে প্রেজেন্টেবল করতে পারবো, এটা হচ্ছে যে আমার বিশ্বাস। এবং এই উদ্যোগকে স্বাগত জানাই। একজন মেয়ে হিসাবে এরকম একটা চ্যালেঞ্জিং জায়গায় আসছে এবং কিছু মানে সম্ভবত যাদের নিয়ে কাজ করতেছে তারা সমাজের একটু অবহেলিত, পিছিয়ে পড়া মানে ওমেন এন্টারপ্রেনার, তাই তো? তো তাদের নিয়ে কাজ করতেছে, এটা ভালো উদ্যোগ এবং ওনার মাধ্যমে আরও 10 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এটাই আমাদের মানে বড় চাওয়া এবং তৃপ্তির জায়গাটুকু। হ্যাঁ, এরা একটা ভালো প্ল্যান করেছে। ও যেটা চাচ্ছে যে বিভিন্ন জায়গাতে, স্পেশালি যে হোটেল মোটেল এবং যেসব জায়গাতে ট্যুরিস্টের বেশি যাওয়া আসা বা আনাগোনা, সেই জায়গাগুলোতে একটা কর্নার সে সেট করতে এবং অ্যাট দ্য সেম টাইম তার নিজস্ব একটা শোরুমও। তো এই ক্ষেত্রে প্রমোশনাল এবং তার এই বিষয়টাকে কমার্শিয়ালাইজ করার ক্ষেত্রে আসলে এর বাইরে আর কি চিন্তা করতে পারে, তার চিন্তাটা অবশ্যই খুব অ্যাপ্রিসিয়েটেড। এবং আমরা দেখেছি কক্সবাজার বাই দিস টাইম কেউ কেউ এরকম কিছু উদ্যোগ নিয়েছে, বিভিন্ন হোটেলগুলোতে তারা একটা কর্নার করছে। আপনি যেটা বলছিলেন যে এই টাইপের যদি আমরা কর্নার করতে পারি, সেখানে আরও অন্যান্যদের প্রোডাক্টও থাকতে পারে, বাট বাঁশের বিশেষ করে তার প্রোডাক্টও যদি সে আলাদা করে এরকম কোনো কর্নার ডেভেলপ করতে চায় বা করতে পারে, এর বাইরে আসলে তার কমার্শিয়ালাইজ করার জন্য আর প্রমোশন করার জন্য আর কি কি স্টেপ নিতে পারে? এটা হলো যে যেটা বলছি যে একটা হলো যে আমি প্রথমে বলে আসছি যে একটা বড় শেড দরকার, যেটা হচ্ছে যে একটা মানে আমব্রেলার নিচে অনেকগুলো প্রতিষ্ঠান থাকবে এবং যার যার ব্যানার থাকবে আলাদা, ডিসপ্লে কমন ডিসপ্লে সেন্টার, এটা একটা হতে পারে। এটা হচ্ছে যে এই এই যারা উদ্যোক্তা তাদের অর্গানাইজার তাদের উদ্যোগ থেকে বা তাদের আয়োজন থেকে এটা হতে পারে। আর হলো যে ব্যক্তিগতভাবে এখন সে যদি পারে, যেমন অনেক 5 স্টার হোটেলগুলোতে আছে, 3 স্টার 4 স্টার এই হোটেলগুলোতে একটা উইন্ডো রাখে, এটা অনেক আগে থেকে দেখে আসছি আমরা।
যেহেতু ওখানে অনেক গেস্ট আসে, তারা মার্কেটে ঘোরার সময় পায় না, বা পেলেও জাস্ট উইন্ডোটা থাকলে হবে কি যে যখন আমি লবিতে ঢুকি তখন আমার বিভিন্ন উইন্ডোগুলো চোখে পড়ে, যে উইন্ডোগুলোতে আমি দেখতে পারি যে এই প্রোডাক্টটা কার, সুন্দর একটা ফ্যান্সি প্রোডাক্ট। তখন আমরা ওখানে ওই কন্ট্যাক্ট নাম্বার থাকে, সরাসরি নিজেরা কন্ট্যাক্ট করতে পারে বা হোটেলের মাধ্যমেও কন্ট্যাক্ট করতে পারে। এবং কিছু বেসিক জিনিস থাকে কিছুটা, যেমন নতুন যেগুলো ক্রিয়েট হচ্ছে সেটা আমরা হয়তো কামিং সুন দিয়ে একটা আইটেম দিতে পারি, আর একটা রানিং প্রোডাক্ট থাকে যে নিউ অ্যারাইভেল দিয়ে দিতে পারি। তো এরকমভাবে কন্টিনিউয়াস যদি প্রোডাক্টের মানে ডিজাইনের ডেভেলপমেন্টটা থাকে, চেঞ্জিংটা থাকে, তাহলে হবে যে আজকে আমি হয়তো দেখে আসলাম, পরের দিন আবার একদিন যাওয়ার পর দেখলাম নতুন একটা প্রোডাক্ট। তার মানে কি যে আমি তখন ইন্টারেস্ট মানে ফিল করবো যে না, এই প্রতিষ্ঠানটা নতুন নতুন প্রোডাক্ট তৈরি করে তখন আমি প্রয়োজন হতে যোগাযোগ করবো। আরেকটা বিষয় হলো যে প্রচুর মানে প্রোগ্রাম হয় কক্সবাজারে, সিজনে দেখা যাচ্ছে যে আপনার কর্পোরেট প্রোগ্রাম হয়, হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠানে এজিএমগুলো হয় বা বিভিন্ন সেমিনারগুলো হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ওদের গিফট আইটেম হিসাবে আমরা এখানে কন্ট্রিবিউট করতে পারি। এইটা একটা প্লাস পয়েন্ট। এবং সব হোটেলগুলোতেই যদি এইরকম একটা বসিওর করে দেওয়া যায়, এই যে এটিএমের উপরে যে একটা টেবিলের উপরে একটা বসিওর আর থাকলো, কী বলো এটাকে, স্ট্যান্ড থাকলো, যেখানে এই বিভিন্ন প্রোডাক্টের বসিয়ারগুলো থাকলো। তো যারা এই ফেন্সি আইটেম করে তাদের জন্য মানে একটা ভালো অপরচুনিটি, যে বসিয়ারগুলো অনেক সময়, এখন তো আমি অর্ডার দিলাম না, কিন্তু বসিয়ারটা আমি নিয়ে আসলাম, পরে কখনো কোনো প্রয়োজনে আমি তাকে আবার নক করতে পারি। এটা একটা প্লাস পয়েন্ট। আর যদি ওই যে যেহেতু ওয়েবসাইট সবারই থাকবে, বা আমি ওখানে কোনো এটাকে কী বলে, ওই যে ফেসবুক পেজ তো থাকি, এখন আছে সবার, ওয়েবসাইট থাকবে এবং ওই যে কিউআর কোড নাম্বার থাকলো, সেখানে ক্লিক করলে আমি যেমন টোটাল একটা ডিজিটাল সফট মানে ইয়েটা থাকে যেন ব্রিফিংটা যেতে পায় সেখানে পাওয়া যায়। মানে আমরা অথবা হার্ড কপি তো অনেক বেশি প্রোডাক্ট দিতে পারি না, তখন ওখানে যেন আমি ক্লিক করলে যেন আমি টোটাল একটা সফট কপি পেয়ে যাই, যে তার প্রোডাক্ট সম্বন্ধে প্রোডাক্টের ডিটেলসটা থাকলো। তো সেক্ষেত্রে হবে যে একটা প্রমোশনের জায়গাটা খুব একটা কঠিন হবে না। এখন এই অনলাইনটা একটা বিশাল একটা প্লাস পয়েন্ট আমাদের ছোট উদ্যোক্তাদের উপর ওঠার জন্য একটা সুন্দর একটা সিঁড়ি। এবং এটা প্রপারলি যদি ইউটিলাইজ করে এবং কন্টিনিউয়াস যদি, এবং এই ইয়েগুলো যদি প্রমোশনের জায়গাগুলো সুন্দর মতো দেয়, স্পিচটা দিতে পারে একটা মানুষকে, হয় কি যে আমরা এইসব ক্ষেত্রে মূলত হচ্ছে আমরা ইমোশনকে সেল করতে পারি, যে কারা করতেছে, ব্যাকগ্রাউন্ডে কারা আছে, কোন লোকগুলো এটার সাথে ইনভলভ, কাজের সাথে ইনভলভ। তো সেক্ষেত্রে তাদেরকে নিয়ে আমরা তাদের প্রমোশনটা যদি করি, তো অটোমেটিকলি দেখে প্রোডাক্টের প্রমোশনটা হয়ে যায়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এরা আপনি আপনার বিষয়গুলো নিয়ে আর একটু ডিটেলস করবেন। আলটিমেটলি আসলে আমরা আপনাকে ইনকিউবেশন সেন্টার থেকে এই সাপোর্টগুলো দিতে চাই। আপনার হয়তোবা যে ড্রিম, সে স্বপ্ন একটা কর্নার করা বিভিন্ন জায়গাতে এবং আপনাকে শোরুম করা, এটি হবে। পাশাপাশি আমরা আরও কিভাবে আপনার এই প্রোডাক্টগুলোকে ইন্টারন্যাশনাল মার্কেটে ছড়িয়ে দিতে পারি, যেহেতু এখানে সবচেয়ে বড় যে আপনার ইমোশনাল পয়েন্ট বা ইমোশনালি মার্কেটিং করার যে জায়গাটা, সেটা হচ্ছে যে শুটকি পল্লীর অবহেলিত মহিলাদের হাতে তৈরি। তো এটা একটা বড় প্লাস পয়েন্ট হতে পারে। এবং আপনারা জানেন যে বর্তমান সময়ে এই রোহিঙ্গাদের যে প্রোডাক্টগুলো, সেগুলোর কিন্তু মার্কেটে একটা বড় ভ্যালু এবং হাই প্রাইসেই অনেক জায়গাতে সেল হয় ইন্টারন্যাশনাল মার্কেটে। তো আমরা ওই রকম আপনার যে পল্লীটাকে আপনি অ্যাড্রেস করে কাজ করছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে শুটকি পল্লী এবং সেইখানকার মানব, বিশেষ করে উইমেনদের লাইফ নিয়ে আপনি কাজ করেন, লাইভলিহুড নিয়ে কাজ করছেন, সেই জায়গাটাতে এটাকে ফোকাস করতে পারলে এটার মার্কেটটা আমরা বড়োভাবে করতে পারবো। আমাদের পরের যে ইনকিউবেটর মনির আহমেদ এবং রশিদ নাসিরউদ্দিন, হ্যাঁ, এই দুজন হচ্ছে মূলত একটা নার্সারি করছেন ইয়েতে, কক্সবাজার এরিয়াতে। আরেকজন নার্সারি আছেন আমাদের নাসিরউদ্দিন। যেহেতু দুটোই নার্সারি এখান থেকে, আমি মনে হয় দুটাকে আমরা একসাথেই একটু আলোচনা করি। মনির আহমেদ, রশিদ আহমেদ এবং নাসিরউদ্দিন ভাই, আপনাদের তিনজনের জন্যই এই পর্যায়ে আমাদের বাসা ভাই কিছু কথা বলবেন, বিশেষ করে আপনার নার্সারিটাকে আরও কিভাবে বড় করতে পারেন এবং সেইখানে কি কি আরও প্রোডাক্ট ডিজাইন এবং প্রোটোটাইপ করতে পারে, মার্কেট টেস্টিংয়ের ক্ষেত্রে কী কী করার সুযোগ আছে, এবং প্রমোশন এবং কমার্শিয়ালাইজেশনের বিষয়গুলো একটু আপনি একটু হাইলাইট করবেন। ধন্যবাদ মনির ভাই এবং রশিদ ভাই এবং নাসিরউদ্দিন ভাই, তিনজনকেই অভিনন্দন। কারণ হচ্ছে যে আমরা যেই পণ্যটাই তৈরি করি না কেন, তার মানে বেজের জায়গাটা হচ্ছে যে আমার একটা মানে কাঁচামাল বা র মেটেরিয়ালস আমরা যেটাই বলি,
তো সেক্ষেত্রে কিন্তু এই আপনাদের ভূমিকাটা সবচেয়ে বেশি। আমার যদি বাস না থাকে তাহলে কিন্তু আমি বাসের পণ্য নেওয়ার স্বপ্ন দেখতে পারবো না, আবার যদি সেটা না আসে তখন পর্যন্ত আমি আর পণ্য কোনো বাস্তবায়নটা আমি দেখতে পারবো না। তো সেক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রে মানে প্রাথমিক মানে ধাপে আপনারা আছেন, এবং আপনাদের কাছে হচ্ছে যে আমাদের মানে বলার জায়গাটা হচ্ছে যে যত মাটির ব্যবহারের বিষয় আছে, যে মাটিগুলো আমরা কীভাবে প্রক্রিয়াজাত করব এবং সে কীভাবে চারা রোপণ করব, এটা খুব জরুরি। কারণ আপনি যদি বাঁশের যোগান দিতে পারেন এবং বিভিন্ন বাঁশের যোগান থাকে, তাহলে কিন্তু এই যারা পণ্য নিয়ে কাজ করে তাদের কিন্তু একটা বড় একটা জায়গা তৈরি হয়ে যায়, যেটাকে আমরা বাঁশ ব্যাংকও বলতে পারি, তাই না? যে ব্যাম্বো ব্যাংক, যে কোথায় আছে যে এই তিনজনের কাছে ব্যাম্বোর সরবরাহ আছে এবং বিভিন্ন ক্যাটাগরি ব্যাম্বো আছে। আমি অনেক আগে কক্সবাজারে বাঁশের এই ইন্টেরিয়র ডেকোরেশন করতে যাই বিপদে পড়ে গেছিলাম, যে আমার চাহিদা মতো সব বাঁশ পাচ্ছিলাম না। তখন আমি ঢাকা থেকে বাঁশ কি রেডি করে সাইজ করে এখান থেকে কুরিয়ারের মাধ্যমে আমি ওখানে নিয়েছিলাম, এই জন্য আমার 7 দিন অপেক্ষা করতে হয়েছে। তো কুমিল্লা থেকে কিছু বাঁশ মানে কালেক্ট করতে হয়েছে। ওখানকার লোকাল বাঁশ যারা সরবরাহকারী, যারা বাঁশের বেড়া বনে বা মূল্য সাপ্লাই দেয়, তাদের সাথে আমি বহুবার বসছি, কিন্তু তারা তাদের লিমিটেশনের বাইরে যেতে পারে নাই, যে আমাদের কাছে এই বেশি পাওয়া যাবে না, এই পাওয়া যাবে। তো এই প্রবলেমগুলো আমি ফেস করেছি অনেক আগেই। তো এখন হয়তো বা অনেকটা চেয়ে পরিবর্তন হয়েছে ওই এলাকার ভিতরে কাজ অনেকে যারা করতেছে, কিন্তু আমি সম্ভবত লাস্ট 2018 পর্যন্ত আমি এই প্রবলেম কাজ করতে যাই, এই প্রবলেমের সম্মুখীন হয়েছি। তো ঢাকা থেকে আমার অনেক বাস কালেক্ট করে নিতে হয়েছে, কিছু বান্দরবন থেকে নিয়েছি, কিছু আমি আবার ঢাকা গাজীপুর থেকেও আমার নিতে হয়েছে। তো এই এত দূর থেকে নিয়ে এইরকম শখের একটা কাজ করা, এটা সবার ক্ষেত্রে হয়ে ওঠে না, এবং আমরা যেহেতু আমাদের ওইটা মানে করার ইচ্ছাই ছিল, করবই, সেক্ষেত্রে আমরা এই রিক্সের উপরে কাজটা করেছি। কিন্তু যেহেতু কক্সবাজার ভিত্তিক এতগুলা উদ্যোক্তাদের নিয়ে আমরা চিন্তাভাবনা করতেছি, বা উদ্যোক্তাদের নিয়ে একটা পণ্য তৈরির একটা জায়গা তৈরি করতেছি, যেহেতু ওখানে একটা বাজার আছে, পাশাপাশি ঢাকা এবং সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও চিন্তা করতেছি। দেশের বাইরে প্রচুর ব্যাম্বো প্রোডাক্ট যায়, অনেক কোম্পানি আছে যারা বাসার আইটেমগুলো সাপ্লাই করে। কিন্তু একটা প্রবলেম যেটা হয়ে যায় যে আমরা প্রপারলি মানে যথাসময়ে আমরা পণ্যগুলো পাই না, কাঁচামালটা পাই না, যার কারণে আমরা যথাসময়ে আবার প্রোডাকশন করে দিতে না পারার কারণে অনেক অর্ডার আমাদের হাতছাড়া হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা অনেক বেশি জোরালো, কারণ আপনারা নার্সারি নিয়ে কাজ করতেছেন। আশা করি আপনারা নার্সারি যারা স্থানীয়ভাবে যারা মানে বন বিভাগ আছে, বন বিভাগের সাথে যোগাযোগ করে তাদের কাছে পরামর্শ নেবেন, এবং গাছ লাগানোর ক্ষেত্রে কোন কোন সময়টাতে গাছে চারা করতে হয়, কোন কোন সময় গাছ কাটিং করতে হবে, এগুলো সবগুলোই কিন্তু তাদের কাছে একটা মানে নীতিমালা আছে। তো সেই অনুযায়ী যদি আপনারা তাদের নিয়মটা মেনে চলেন, আমার মনে হয় আপনারা ভালো করবেন। এবং আপনাদের উপরে আমাদের নির্ভরতা, মানে আমাদের বলতে যারা বাস নিয়ে কাজ করে সবার নির্ভরতা কিন্তু যারা নার্সারি মালিক তাদের উপরে। আমার কিছু সারা বাংলাদেশে আমার কিছু আছে, যেমন আমি কাপাসিয়া কিছু মালিক আছে, আমি তার বাগান থেকে যাই কালেক্ট করি, এবং কাটিংয়েরও কিছু নিয়ম আছে, সময় আছে, সব সময় বাঁশ চাইলে আমাকে কেটে দেবে না, এবং সব বাঁশই যার থেকে কাটবে না, যার থেকে দেখে ওরা জানে কোন বাঁশটা কাটতে হবে, কোন বাঁশটা কাটলে কোন বাঁশটা ঠিক থাকবে। তো এতগুলো নিয়ম কিন্তু এই প্রত্যেকটা জায়গাতেই আছে, আমরা হয়তো বা খেয়াল করি না, জানি না, কিন্তু নিয়মের ভিতরে থাকলে কিন্তু আমার মনে হয় না যে এই পণ্যের উৎপাদন এবং সরবরাহের খুব একটা ক্ষতি হবে, এবং এটা প্রপারলি হবে, আপনারাও বাণিজ্যিকভাবে লাভবান হবেন এবং বাস সাপ্লাই দিতে পারবেন। এটা একটা ভালো দিক। আর আপনাদের এখানে মার্কেটিংয়ের কিছুই না, আপনাদের মানুষ খুঁজে নেবে যখন জানবে যে আপনারা বাস উৎপাদন করেন এবং সরবরাহ করেন। সেক্ষেত্রে প্রচারণা একটাই, যারা বাস নিয়ে কাজ করে কক্সবাজার বেদ তারা তো জানবে, তাদের মাধ্যমে আপনারা বিভিন্নভাবে জানতে পারবেন। বিভিন্ন মেলাগুলোতে যদি আসেন, শুধু আপনাদের ওই বিভিন্ন প্রজাতির বাঁশ পাওয়া যায়, সেই বাঁশের ছবিগুলো সহকারে যদি কোনো ব্রোশিয়ার, হার্ড কপি, সফট কপি দুইটাই যদি প্রোভাইড করেন, আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষ জানবে যে আপনারা পণ্যগুলো করেন। যেই আজ পর্যন্ত এই জিনিসটা এই পর্যন্ত আমার চোখে পড়ে না বাংলাদেশে কোনো বাঁশ বাগানের মালিকরা এটা করছে, যে আমার এখানে এই প্রজাতির বাঁশ আছে এবং বাঁশের ধরন, ছবি, এগুলো কিছুই নেই। যারা বাঁশ লোকালি বাঁশ কালেক্ট করে তারা যায় কিনে নিয়ে আসে, কিন্তু এটা ন্যাশনাল ওয়েতে এটা আমার মনে হয় আমি পাই নাই। তো এই একটা পরামর্শ হতে পারে যে আপনার এখানে বিভিন্ন, আপনি হতে পারে যেহেতু নার্সারির পাশাপাশি আপনি চারা সেল করবেন, তো যারা স্থানীয়ভাবে বাড়িতে অনেকে গাছ লাগাতে, ঠিক আছে, আমি 2টা বাঁশের চারা লাগাই। আমাদের ক্যাম্পিংয়ে একটা উদ্যোগ থাকবে, শুধু নার্সারি মালিকের বাইরেও যাদের বাড়িঘর আছে সবাইকে বলবো যে বাড়িতে অন্য গাছের পাশাপাশি 2টা বাঁশ চারা রাখেন, কারণ আপনার বাড়ির খুঁটির জন্য বাঁশ লাগবে,
আর যেহেতু ওটা যেহেতু আমাদের একটা মানে সমুদ্র উপকূলীয় অঞ্চল, সেক্ষেত্রে ঝড় থেকে বাঁচার জন্য বাঁশের একটা বিশাল ভূমিকা, কারণ ওই যখন পানির স্রোত যায় বাঁশ কিন্তু অনেকটা স্রোতকে প্রোটেকশন দেয়। তো আমরা উপকূলীয় অঞ্চলে কিন্তু ঝাউ গাছের পাশাপাশি বাঁশঝাড়টা আমরা অনেক বেশি লাগাইতে পারি। এটা একটা ভালো উদ্যোগ এবং আপনাদের সহযোগিতা এখানে অনেক বেশি থাকবে। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের উদ্যোগের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু শুরুতে আমাদের হয়েছে, এটা একটু এডিট করতে হবে, বুঝছো? জাস্ট ইয়েটা এখানে দুজন, মূলত এখানে নাসির হচ্ছে দুজন আর মনির হচ্ছে একজন। আচ্ছা আচ্ছা, তা আমি একটু শুরুটা আবার একটু ইন্ট্রোডিউশন। হ্যাঁ, পিতার নাম। আচ্ছা, আমাদের এরপরের যে আমাদের ইনকিউবেটর আছেন মিস্টার মনির আহমদ এবং নাসির উদ্দিন ভাই। নাসির ভাই অবশ্য যৌথভাবে উনি আরেকজন পার্টনার নিয়ে করছেন। এই তিনজন মূলত আমাদের একই ধরনের বিজনেস করছেন, সেটা হচ্ছে নার্সারি। এবং নাসির ভাই সেই জায়গাটাতে উনি একটা দোকানও উনি করছেন। তো মূলত এই নার্সারির পাশাপাশি এই উনি বাঁশ বিক্রির কাজও করছেন। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে তাদের এই বাঁশ বাগানের পাশাপাশি যদি তারা বাঁশ যেটাকে বলে প্রসেসিং বা এটাকে ট্রিটমেন্ট করার প্ল্যানটাকেও অ্যাড করতে পারে, তাহলে একসাথে তারা কিন্তু এটাকে একটা সাপ্লাই ইয়েতে নিয়ে আসতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, পরবর্তীতে আলোচনা তো হয়ে গেল। এখানে একটু বিষয় আছে, যেমন নাসির উদ্দিন সে মানে পানের বাগানের মানে শলা যেটা সেটা করে। এটা কেন ওই অঞ্চলে যেহেতু প্রচুর পান হয়, মহেশখালী পানে একটা সুনাম আছে, তো সেক্ষেত্রে পানের বরজে কিন্তু প্রচুর শলা লাগে। তো এটা তো কমন জিনিস, এটা ট্রেডিশনাল তারা করে আসছে। এখন যেহেতু শলার যেহেতু কাজ করে, তাহলে তার এখানে একটা টেকনোলজি অ্যাড হতে পারে যে এটা স্লাইস করার জন্য, শলা করার জন্য মেশিনটা আমরা এখানে ইনক্লুড করতে পারি, যাতে তার কাজটাকে ত্বরান্বিত হয়। আর হলো যে প্রোডাক্ট তো রাখতেই পারে, বা বাঁশকে বিভিন্নভাবে সাইজ করে, যেহেতু দুইজনে নার্সারি এবং তার কাছ থেকে মানুষ বাঁশ কিনতে যাবে, তো সেক্ষেত্রে তারা যদি ট্রিটমেন্ট প্ল্যান সবার দ্বারা সম্ভব না, সবাই করতেও পারে না, এটা এক্সপেন্সিভ এবং জায়গা লাগে। তো যেহেতু তার বাঁশ কাটিং এবং স্লাইস করা, সেক্ষেত্রে যদি ট্রিটমেন্টের একটা প্ল্যান রাখতে পারে, তাহলে আমার মনে হয় দেশীয় পদ্ধতিতে ট্রিটমেন্ট যেটা, তাহলে হয় যে সে এই যারা পানের বড় যে শলাটা নিয়ে প্রতি বছরই চেঞ্জ করতে হয়, ট্রিটমেন্ট করে দিলে সেটা দেখে 3 বছর 4 বছর চেঞ্জ না করলে হয়। 3 বছর যদি আমি মানে বাঁশ চেঞ্জ না করি, তাহলে আমার যার থেকে বাঁশ কাটা লাগছে না, তো সেক্ষেত্রে বাঁশের রিজার্ভটা বেড়ে যাবে। ঠিক আছে, আমরা আমাদের পরের যে ইনকিউবেটর আছেন আজকে নুরুন নবী ভাই। নুরুন নবী ভাই উনি মূলত নুরুন নবী এন্টারপ্রাইজ নামে একটা দোকান পরিচালনা করছেন এবং তার চাটাই বাঁশের দোকান এবং 26 ধরনের আইটেম আসলে বাঁশের তিনি তার দোকান থেকে বিক্রি করেন। তো নুরুন নবী ভাইয়ের ক্ষেত্রে তার তো আসলে অলরেডি সে দোকানে বিভিন্ন প্রোডাক্ট রাখছেন, এর বাইরে ওনার আসলে প্রোডাক্ট ডিজাইন এবং প্রোটোটাইপিংয়ের পাশাপাশি মার্কেট টেস্টিংয়ের কোনো স্কোপ আছে কিনা, বা কী কী নিয়ে উনি করতে পারেন কাজ? 99 বাই যেহেতু আপনার ট্রেডিশনাল আইটেমগুলোই সেল করতেছে, সে অনেকদিন আগে থেকেই এই ব্যবসাটা করে আসতেছে। তো সেই 94 সাল থেকে সে, হ্যাঁ, অনেক বছর ধরে, মানে তার এখানে 26 ধরনের আইটেম দেখা যাচ্ছে, যেটা আমাদের ওখানকার লোকাল ডিমান্ড। যেমন সে চাটাই বাঁশের আদার্স যে টুকরি খলি বিভিন্ন রকম জিনিসগুলো ব্যবহার করে। তো সেক্ষেত্রে তো মানে যেটাকে বলো নান্দনিকতা বা আমাদের ডিজাইন ডেভেলপমেন্টের কোনো বিষয় এখানে দেখি না, যেহেতু সেটা নাই, এটা যেটা চলে আসছে সেটাই সে বিক্রি করতেছে, আর তার সেই সুযোগটাও নাই। এখন চাইলে সে পারে যে একটা হয়তো বা এক্সক্লুসিভ কর্নার সে রাখতে পারে, যে এটার পাশাপাশি আমি একটু ট্রায়াল বেসিসে, যে ট্রেডিশনালগুলো তো সাধারণ মানুষ কিনতেছে, এখন দেখতে হবে তার দোকানের পজিশনটা কোন জায়গায়। যে গ্রামের হাট বাজারে হয়, তাহলে গ্রামের লোকের চাহিদা অনুযায়ী সে পণ্যগুলো রাখছে এবং সেটাই তারা কিনতেছে। তো এখন যদি শহর কেন্দ্রিক হয়, যারা মানে ট্যুরিস্ট বা যারা হোম ডেকোরেটিভ আইটেম হিসাবে নেবে, তখন তাদের জন্য আবার একটা আলাদা জোন বা আলাদা মানে ওই রকম একটা কমার্শিয়াল জায়গাতে তার ডিসপ্লের ব্যবস্থা করতে হবে, যদি সেটা সে চায় যে আমি পাশাপাশি ডাইভার্সিফাইড প্রোডাক্ট ব্যবহার সেল করব, এবং নিজে হয়তো সম্ভবত এটা তৈরি করে না, এই হয়তো বা উনি হয়তো বা কালেক্ট করে মানে গ্রাম থেকে যারা গ্রামে কারুশিল্পী, যারা মাস্টার আর্টিজান যারা গ্রামে কাজ করে, তাদের থেকে কালেক্ট করে সে বেচতেছে। তো সে হচ্ছে একজন ব্যবসায়ী এবং এখান থেকে সংগ্রহ করে সে বিক্রি করতেছে। এখানে যদি আমরা চাই যে এই গ্রামে যারা কাজ করে তাদেরকে যদি ট্রেন আপ করে কিছু ফ্যান্সি আইটেম, হোম ডেকোরেটিভ আইটেম করে, উনি সেল করলো, উনি আনলো, উনি সেখানে ইনভেস্ট করলো, যার ডিজাইন ডেভেলপমেন্টের জন্য একটা টিম আমার মনে হয় প্রোভাইড করা যেতে পারে, যে শুধুই ল্যাম্পশেড তৈরি করো, বা শুধুই বাস্কেট তৈরি করো, শুধু টিস্যু বক্স তৈরি করো,
সেক্ষেত্রে ওনারা হয়তো আরও চিপ রেটে এটাকে বিক্রি করতে পারবে। যেটাই বলি না কেন দিন শেষে কিন্তু আমরা যেটাকে বলি যে অ্যাস্থেটিক্স ভ্যালু অ্যাডেড, নান্দনিক মূল্যটাকে আমরা একটা পণ্যের ভিতরে অ্যাড করি, যেটা সৌন্দর্য বোধটাই মানুষ কিনে। প্রোডাক্টটা তো কিনে, প্রোডাক্টের সাথে সৌন্দর্য বোধের কারণে মানুষের কাছে যায় যে ঠিক আছে আমি একটা ঘরে একটা বাঁশের একটা টিস্যু বক্স রাখি বা বাঁশে একটা ল্যাম্প শেড রাখি। এই যে রাখার যে টেন্ডেন্সিটা তৈরি করার জন্য কিন্তু এখানে ডিজাইনারদের নান্দনিকতার কাজ মানে ইম্পোর্টটা দিতে হয়। তো সেক্ষেত্রে ডিজাইন ডেভেলপমেন্টের বিকল্প নেই, উনি চাইলে এই জায়গাটাতে সে কাজ করতে পারবে। ঠিক আছে নুরুন নবী ভাই, আপনাকে আরও আমরা হয়তো পরবর্তীতে আপনাকে বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনার আলাপ করব। বা আজকে যে বিষয়টা আপনি জানলেন যে আপনার যে প্রোডাক্ট এগুলো আপনি কালেক্ট করছেন সেগুলোকে আরও কীভাবে আসলে তাদেরকে দিয়ে যদি নতুন কোনো প্রোডাক্ট আপনি ডেভেলপ করাতে পারেন বা চাহিদা থাকে কাস্টমারের, সেইটা যদি আপনি তাদেরকে দিয়ে করাতে পারেন, এটা হচ্ছে একটা ওয়ে হতে পারে। এর বাইরেও আমরা আরও বিষয়গুলো নিয়ে আলাপ করব পরবর্তীতে। আমাদের যিনি আমাদের ইনকিউবেটরে আছেন মিস্টার বেলাল উদ্দিন। বেলাউদ্দিন ভাই মূলত সেও কুটির শিল্পের ব্যবসা করেন, বেলাল এন্টারপ্রাইজ। সেও গত 23 বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত। তো বেলাল ভাইয়ের ক্ষেত্রেও একই পরামর্শ যে উনিও সেম প্রোডাক্ট, ওনারা লোকাল যে প্রোডাক্টগুলো হচ্ছে সেগুলোই তারা কালেক্ট করে এবং মার্কেটে সেল করতেছে। তো সেক্ষেত্রে তাদের ডেভেলপমেন্টে কিছুই নেই। যারা জাস্ট ট্রেডিশনাল যারা শিল্পী তারা কিন্তু অনেক মানে নলেজেবল মনে করি এই জায়গাটায়, কিন্তু তারা তাদের মতো করে এই জিনিসটাকে চিন্তা করে তৈরি করে যে তাঁতের লোক ঠিক সেম ওয়েতে কোনো ডিজাইনার নাই তাঁতের মার্কেটে, সেখানেও তারা নিজেরাই বড় ডিজাইনার, এখানেও তারা বড় ডিজাইনার। আমরা তাদেরকে অনেক মানে বরাবরই তাদেরকে সিলেক্ট করি এবং তাদের আইডিয়াগুলো আমরা অনেক সময় নিয়ে আমাদের সাথে দুইটা আইডিয়াকে সমন্বয় করি। তাহলে এখানে সে আইডিয়ার সমন্বয় হতে পারে, কারণ উনি একজন বাঁশের বেতি দিয়ে সুন্দর করে একটা বনে একটা জিনিস চাটাই বুনতেছে বা একটা টুকরি বনে দিচ্ছে, কিন্তু সেই টুকরিটাকে যদি আমরা একটু শেপটা চেঞ্জ করে দিই তো তখন শেপটা চেঞ্জ করে কারণ হয়তো একটা ফলের জুড়ি হতে পারে। তো এই যে চেঞ্জিংয়ের জায়গাটা যদি আমরা ডিজাইনাররা যদি এখানে কিছুটা ইনভলভ থাকি তাহলে আমার মনে হয় যে তারাও উৎসাহ পাবে নতুন নতুন পণ্য তৈরির ক্ষেত্রে। আর যারা এই যে মাঝখানে বিক্রি করতেছে বেলাল সাহেব বা যারা আছে তাদেরও মানে মার্কেটের একটা প্রোডাক্টের বৈচিত্র্যতা আসবে এবং এটা ডিমান্ড বাড়বে, কাস্টমারও খুব একটা এনজয় করবে পণ্য কেনার ক্ষেত্রে। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং সে হচ্ছে প্রায় 150টা ফ্যামিলিকে কিন্তু সে একটা বিশাল ব্যাপার, একটা বিশাল ব্যাপার। তার পিছনে 150টা পরিবার কমিউনিটিকে সে লিড দিচ্ছে। আর মানে যখন আপনারা এই যে তিনটা বড় প্রতিষ্ঠান অর্গানাইজার যারা আছে যারা এটা কিনে চিন্তা করতেছে ইনোভেশনের জায়গাটাতে, সেই চিন্তাটারও সফলতা আসবে যখন এই লোকগুলাকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসতে পারবে। এখানে পরবর্তীতে আছে আরিফুল্লাহ ভাই কাজ করছেন মূলত চাটাই লাই বিভিন্ন ধরনের বাঁশের সামগ্রী তৈরি করছে। সেও প্রায় 2008 সাল থেকে এই ব্যবসার সাথে জড়িত। তার বাবা মূলত এটা শুরু করেন 1990 সালে। তো তার মানে সেকেন্ড জেনারেশন আর কি বিজনেসে। তো তার ক্ষেত্রে আসলে এরকম প্রোডাক্ট ডিজাইনের আর কি মানে যেহেতু সে চাটাই বাড়া বা লাই এগুলো তৈরি করছেন, তো এর বাইরে তার এই টাইপের আর কি বিজনেসের স্কোপ বা প্রোডাক্ট ডিজাইন করার সুযোগ আছে? এটাতে যেটা একটা মজার বিষয় হলো যে আমরা তো ওগুলো কিছু বাসায় ব্যবহারিক জিনিসগুলো পেয়েছি। এটা হলো যে এটাও বাসায় ব্যবহার, বাট চাটাইটা হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানে হাউস তৈরির ক্ষেত্রে, বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে, গৃহ নির্মাণের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। এটা হয়তো বা চাটাই দিয়ে আমরা সিলিংয়ের নিচে সিলিং হিসাবে ব্যবহার করতেছি বা পার্টিশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি। এটা ট্রেডিশনালি করছি আমরা। বাট আমরা যদি এখানে যদি ডেভেলপমেন্টের জায়গাটা চাই যে তাহলে এই চাটাইটাকে আমি অন্য কোন জায়গায় আমি ডাইভার্ট করে এটাকে নান্দনিক প্রোডাক্ট তৈরি করতে পারি, যে সেক্ষেত্রে চাটাইটাকে নিয়ে আমরা একটা ডেকোরেটিভ সিলিং তৈরি করতে পারি। কিছু সিলিংয়ের কাজ আমি দিনাজপুরে করাই আসছি এবং ওরা বেশ সফল। এখন দেখে যে বিভিন্ন শোরুমগুলোতে বিভিন্ন অফিসের ভিতরে এই সিলিংগুলো তৈরি করে সেল করতে। তো সেক্ষেত্রে সিলিংটা হয়তো আমরা একটা মেজারমেন্ট শো করবো, যে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট যেগুলো সিলিংয়ের যে পার্টগুলো পিভিসিগুলো হচ্ছে বা জিপসামের সিলিং, সেক্ষেত্রে আমরা এই বাঁশের সিলিংগুলো ওই মেজারমেন্টে করতে পারি, যেমন 4 ইঞ্চ 2 ফিট বাই 2 ফিট। তো এরকম করে মানে পিস যদি এই সিলিংগুলো বানানো হয় একটু ডেকোরেশন করে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটার একটা আলাদা একটা মার্কেট তৈরি হতে পারে। ওখানে যদি প্রচুর রিসোর্ট হচ্ছে, প্রচুর কটেজ হইতেছে, তো সেক্ষেত্রে এই ন্যাচারাল কটেজগুলোতে আমরা সবসময় ন্যাচারাল মেটেরিয়ালস খুঁজি। তো এইখানে এই জায়গাটা ট্রিটমেন্ট করে যেহেতু একটু ডেকোরেটিভ আইটেম একটু কস্ট বাড়বে, বাট ওই জায়গা থেকে তো আমার মানে টেকসইটাও বেড়ে যাচ্ছে, বিজনেসও বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ওনার এই একটা জায়গা আমি দেখতেছি যে ভালো, যে এখানে সে এটাকে অ্যাড করতে পারে আমার মনে হয়।
আরিফুল্লাহ ভাই, আপনি এটা নিয়ে আর একটু আমরা আপনাকে ওয়ান টু ওয়ান আপনার সাথে যোগাযোগ করে আপনাকে আরও পরামর্শ দেবো। আপনি চাটাই যেটা করছেন বা সিলিংয়ের জন্য যেটা করছেন, সিলিংয়ে ব্যবহার করছে, স্যার যেটা বললেন যে এটাকে আর একটু নান্দনিক করার সুযোগ আছে এবং সেখানে আপনার কিছু ট্রেনিং এবং কিছু ইয়ের প্রয়োজন আছে, যেটা হয়তো বা আমরা পরবর্তীতে আয়োজন করতে পারবো বা করব। তো এরপরে আমাদের প্রসাদ দা আছেন, উনি আসলে সবার জন্যই একটা কমন এক জায়গা যেখানে সবারই এই প্রয়োজনটা আছে, নার্সারির মতোই অনেকটা। তো ওনার ক্ষেত্রে আসলে উনি ওনার সবচেয়ে ভালো ভালো দিক যেটা, যে যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সে তার মেশিন তৈরি করে দেওয়ার মতো তার ক্যাপাসিটি বা তার ইয়েটা আছে, যোগ্যতাটা আছে। তো এই ক্ষেত্রে আসলে প্রোডাক্ট ডিজাইন তিনি তো করছেন, কিন্তু এই এই প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে তো আসলে অনেক কস্ট ইনভলভ, কারণ একটা নতুন করে একটা মেশিন বানাতে গেলে সেটা সে যে পারপাসেই হোক সেটার জন্য তার একটা কস্ট ইনভলভ আছে। তার বাইরেও সে আসলে আর কি কি উদ্যোগ নিতে পারে। প্রোটোটাইপ তো অনেক সময় আমরা দেখি যে ছোটোখাটো মানে অল্প পয়সায় আমরা প্রোটোটাইপ করতে হয়, সেখানে উনি যদি ভ্যারাইটিস অফ মেশিনের প্রোটোটাইপিংটা করে, যেটার জন্য উনি লোকাল মার্কেটের বাইরেও আসলে বাইরের মার্কেটটা, জাতীয় বা আন্তর্জাতিক মার্কেটটাকেও সে অ্যাড্রেস করার তার সুযোগ আছে কিনা। এটা একটা ভালো দিক, কারণ আমরা তখন তো যারা পণ্যের সাথে সরাসরি সংযুক্ত তাদের নিয়ে কথা বললাম, যারা পণ্য তৈরি করতেছে এবং অলরেডি তারা করে আসছে। মানে এটা হলো যে আপনাদের ধরেন যে এটা তাদের অনেকেরই ফ্যামিলি বিজনেস ছিল, হ্যাঁ, ট্রেডিশনাল ব্যবসাটা করে আস্তে আস্তে এখন একটা জায়গায় আসছে যে আমরা এই জায়গা থেকে একটু বের হতে চাই। সব কিছুই তো পরিবর্তন হচ্ছে। তো সবাইকে দেখলাম যে মজার ব্যাপার হলো যে এখানে দুইটা নার্সারি পেলাম যারা বাঁশের যোগান দেবে বা পণ্য বাঁশের মানে র মেটেরিয়ালসের একটা ব্যাকআপ সাপোর্ট হিসাবে তারা কাজ করবে। এটা এখানে দুইটা আমরা গ্রুপকে পেলাম। এখানে ওনারটা সম্পূর্ণ ভিন্ন, যে এই এতগুলো কাজ করার জন্য যে আমার লজিস্টিক সাপোর্ট দরকার বা টেকনিক্যাল সাপোর্ট দরকার, সেটা কিন্তু আবার এই প্রসাদ দে চন্দ্র দে উনি এখানে একটা এক্সপার্টনেস আছে এবং ওনার এখানে বিশাল একটা প্রয়োজনীয়তা আমরা উপভোগ করব। কারণ হচ্ছে যে আমাদের অনেকের পক্ষেই সম্ভব না দেশের বাইরের থেকে ওই রকম একটা মেশিন এনে এখানে কাজ করানো, বা অনেকে ফান্ড আছে কিন্তু এই প্রসেসিংটা অনেকে জানে না যে কীভাবে একটা মেশিন এনে কাজ করবে। ইন্ডিয়াতে বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে ওরা মানে নিজস্ব উদ্যোগে ছোটো ছোটো টুলস তৈরি করে কাজ করতেছে। তো আমরা একটা ব্যাপার বলি কি যে কাজের ক্ষেত্রে টুলস অ্যান্ড টেকনিক, এই সব টুলসের কিন্তু সব রকম ব্যবহার না। একটা দা দিয়ে আমরা বাঁশ কাটি, কিন্তু একটা দায়ের কিন্তু এরকম অনেক রকমের ধরন আছে, হ্যাঁ, যার কারণে এক একটা বাঁশের দায়ের কিন্তু একই রকমের কাজ। দা দেখতে একই রকমের দা, কিন্তু দার এটা ফাংশনাল দিক দিয়ে ভিন্ন ভিন্ন। তো একটা কাছির ক্ষেত্রেও তাই ফাংশনাল দিক দিয়ে ভিন্ন ভিন্ন। তো এই যে টুলস অ্যান্ড টেকনিকের জায়গাটা যদি যারা আমাদের ব্যাম্বো ওয়ার্কার আছে, যারা মাস্টার আর্টিজেন আছে, তাদেরকে যদি এই টুলসের ব্যবহারের দিকটা আমরা শিখিয়ে দিই যে তুমি এই দা দিয়ে সবসময় করতেছো, এটা তো তোমার জন্য সময় নষ্ট হচ্ছে বা তোমার ফিজিক্যালি তো অনেক বেশি প্রেশার, তাহলে এই টুলসটা ইউজ করো। দেখা যাচ্ছে তোমার মানে শারীরিকভাবে তুমি ফিট থাকতেছো এবং দেখা যাচ্ছে কাজটা দ্রুত হচ্ছে। তো টুলসের বিকল্প নয় এবং এটা টেকনোলজিটাও আমাদের জানাইতে হবে, যাতে আমরা হেলথ সেফটি জায়গাটা ঠিক রেখে আমরা এই কাজগুলো করতে পারি। আমাকে নিজেকে বেঁচে থাকতে হবে, আবার কাজও করতে হবে, খেতেও হবে, আবার স্বপ্ন দেখতে হবে। তো এই অত কিছু করতে গেলে কিন্তু আমাকে টেকনোলজির বিকল্প নাই, টেকনোলজি আমার লাগবে। এবং টেকনোলজি সাপোর্টের জন্য কিন্তু এই প্রসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ওর ভূমিকাটা এখানে অনেক বেশি, কারণ উনি অত বাঁশ এবং ওর কাছাকাছি টুলসের ব্যবহার হয়ে যায় কাটিংয়ের জন্য বা এটাকে স্লাইস করার জন্য। তারপরে এটাকে আমার যখন কেমিক্যাল ট্রিটমেন্ট করি বা এটার কেমিক্যাল পুশ করানোর জন্য অনেক রকমের মানে টেকনোলজি আমরা ব্যবহার করি। আবার এটাকে চিজেলিং করতে হয়, এটাকে বিভিন্নভাবে বাঁশকে কাটতে হয়, জয়েন্ট অনেকগুলো। যদি আমি ফার্নিচার কাজ করতাম আমার অনেকগুলো জয়েন্টের ফাংশন আসে, জয়েন্টগুলো দিতে গেলে আমাকে মেশিনের ব্যবহার করলে আমি অনেক শার্পনেসটা পাবো এবং খুব প্রপারলি জয়েন্টগুলো হয়। তো সেক্ষেত্রে আমাদের এই মেশিনারিজের একটা বিশাল একটা ভূমিকা আমাদের এই সেক্টরে আছে। যেহেতু উনি উদ্যোগ নিয়েছে এই মেশিনগুলো করতে পারবে, সেক্ষেত্রে এটা একটা সাধুবাদ তার জন্য আমাদের পক্ষ থেকে। কারণ হচ্ছে যে সারা বাংলাদেশে কিন্তু বাঁশের এই পণ্য তৈরি করার জন্য মেশিনারিজ খুব যে করে তা না, উডেন কিছু মেশিনারিজ কিছু আমরা করতেছি, ঢাকার কিছু আছে। তো বাঁশেরটার জন্য উনি একটা উদ্যোগ নিয়েছে, এটা ভালো। আমরা চায়নার থেকে নিয়ে আসি, সবার পক্ষে সম্ভব না চায়না এবং ইন্ডিয়া থেকে এটাকে ইম্পোর্ট করে এনে দেশে কাজ করানো, এবং সেটার বাজার কোথায়, এতগুলা মানে সাপোর্ট কোথায় দেবে। যেহেতু লোকাল ডিমান্ড যেটুকু আছে সেই ডিমান্ড অনুযায়ী পণ্যগুলো সে তৈরি করে দিতে পারে মেশিনারিজগুলো, তো এটা মানে আমাদের জন্য মানে কি বলবো, এটা অনেক সাশ্রয়ী হবে এবং সহজেই
পাওয়া যাবে। আবার একটা সমস্যা, কাজ করতে গেলে যে টেকনিক্যাল সমস্যাগুলো হয়, যে মেশিনারি ডিস্টার্বিংগুলো হয়, সেক্ষেত্রেও কিন্তু সে এই কাছাকাছি থেকে আমরা এটাকে সারাই নিতে পারবো, মানে ওটাকে কি বলে, রিপেয়ারিং সাপোর্টটা দিতে পারবে। এটা একটা প্লাস পয়েন্ট। তো আমার মনে হয় যে ওনাকে অনেক বেশি এনকারেজ করা যেতে পারে। প্রাসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে একটা ভালো উদ্যোগ নিয়ে আসছে, এবং উনি যদি করতে পারে আমার মনে হয় যে উনি দেশের বাইরেও পাঠাইতে পারে, অসম্ভব কিছুই না। কারণ অনেক দেশ আছে যে আমাদের মতো যারা নিজেরা টেকনিক্যালি এত বেশি না, অন্যের উপর নির্ভরশীল। তো আমরা যদি তাদেরকে এরকম ইয়ে করতে পারি, উৎসাহ দিতে পারি, বা আমরা প্রসারণের জায়গাটা নিয়ে আসতে পারি। ঢাকাতে অনেক সময় কৃষি মেশিনারিজের এক্সিবিশন হয়, পরিবেশ দিবস একদিন, তখন এই এক্সিবিশনগুলোতে আসা উচিত। তাদেরকে যদি নিয়ে আসা যায়, তখন দেখা যাবে যে এই অনেক কৃষি পণ্যের যন্ত্রপাতি সে তৈরি করতে পারবে। এক্স্যাক্টলি। তো এটা একটা ভালো দিক। ধন্যবাদ প্রাসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে। প্রসাদ দা, আপনি খুব ভালো একটা কাজ করছেন, যেটা আমাদের বাসায় বললেন যে আসলে এইটা শুধু আপনি যে সেক্টর নিয়ে কাজ করছেন সেটারই জন্য না, আপনি আরও অন্যান্য এগ্রি বেস যে বিজনেস যে মেশিনারিজ প্রয়োজন সেগুলো নিয়ে আপনাকে আমরা হয়তোবা একটা প্ল্যাটফর্ম দিতে পারবো এই আমাদের ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে পরবর্তীতে। তো আজকে আমরা যে প্রাথমিক আলোচনাগুলো করলাম, আজকে যদিও আমরা আমাদের ইনকিউবেটরে যে 10 জন ছিল সবাইকে আলাদা আলাদা করে আমরা বিষয়গুলো নিয়ে একটু অ্যাড্রেস করলাম। পরবর্তী সেশনটা আমরা করব হচ্ছে ইন্ডিভিজুয়াল একজনকে নিয়ে, তার যদি কোনো কোশ্চেন থাকে আমরা এই সেশনের পরের সেশনটা আসার আগে আপনাদের পক্ষ থেকে যদি কোনো জানার থাকে বা কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেনগুলো একটু নোট রাখবেন। আমরা তখন ওই সেশনটা করব অনেকটা সরাসরি, এবং সেটা আমরা পরবর্তীতে আপনাদের সাথে এই প্ল্যাটফর্মে শেয়ার করব। তো ইনকিউবেশনটা আমরা যদি আসলে ফিজিক্যালি আপনাদেরকে নিয়ে করতে পারতাম সবচেয়ে ভালো হতো, কিন্তু যা সম্ভব হচ্ছে না এই কারণে যে আপনারা এক একজন এক এক জায়গা থেকে আসছেন। আমরা যদি সবাইকে একটা জায়গায় পেতাম এবং আমাদের সেন্টারটা যেখানে আমরা করছি বা করব সেটা যদি সেখান থেকে আপনাদের যাতায়াতের সুবিধা হতো তাহলে সবচেয়ে ভালো হতো। বাট বাস্তবতা হচ্ছে এই যে আপনারা এক এক জায়গায় এবং এক একভাবে ব্যস্ত, তো সেই ব্যস্ততার মাঝে আপনারা এই সাপোর্টটা আসলে ফিজিক্যালি এসে নেওয়াটা আপনাদের জন্য খুবই কষ্টসাধ্য। সেই কারণে আমরা এই প্ল্যাটফর্মের আশ্রয় নিয়েছি অনলাইন, এবং আমাদের অনলাইনে যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনারা কমিউনিকেট করতে পারেন। তো এর বাইরে আমাদেরকে সরাসরি, আমি যেহেতু কোঅর্ডিনেশন করছি, আমাকে আপনারা কল করতে পারেন বা আমাকে টেক্সট করতে পারেন বা ভয়েস দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা সেভাবে আপনারা কমিউনিকেট করবেন। আর বাসা ভাই এবং আরও যারা আমাদের এক্সপার্টরা আছেন তারা আপনাদেরকে সার্বক্ষণিক এই বিষয়গুলো হেল্প করার জন্য আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসছি আমরা খুব শীঘ্রই। এবং এই যে আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং পরবর্তীতে আপনাদের সাথে আবার যখন আমরা মিলিত হব সেই সময় যেন বিষয়গুলো নিয়ে আপনারা ফিডব্যাক দিতে পারেন। ভালো থাকবেন এবং আবার দেখা হবে এই আশায়। আসসালামু আলাইকুম।